সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেয়ার প্রমাণ পাওয়ায় মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। রবিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই মামলার অনুমোদন দিয়েছে কমিশন। দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন। অনুমোদিত মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক সহ রাজুকের কর্মকর্তাদের আসামি করা হয়েছে বলেও জানা গেছে। গত ২৭ ডিসেম্বর শেখ হাসিনা সহ তার পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত দেওয়ার কথা জানিয়েছিল দুদক। প্লট বরাদ্দের সাথে যেই পর্যায়ের কর্মকর্তা এবং যেই বেনিফিশিয়ারি যারা আছেন সকলকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া তদন্তকালে যদি তদন্তকারী কর্মকর্তা মনে করেন এখানে আরো কারো সম্পৃক্ততা আছে বা আরো সম্পৃক্ততা তিনি পান, তাহলে তাদেরকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে। বিনামূল্যের ফ্ল্যাট ব্যবহার করা এবং সেই তথ্য গোপন করার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসকে দেয়া সাক্ষাৎকারে এই আহ্বান জানান নোবেলজয়ী সরকার প্রধান। এ সময় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্তের আহ্বানও জানান তিনি। বলেন, অভিযোগ প্রমাণিত হলে ডাকাতির মাধ্যমে অর্জিত সম্পদ ফেরত দেওয়া উচিত শেখ রেহানা কন্যার। এর আগে পতিত আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়া এবং সেখানে থাকার অভিযোগ ওঠে টিউলিপের বিরুদ্ধে। বর্তমানে ব্রিটিশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন ৪২ বছর বয়সী টিউলিপ সিদ্দিক। উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত। সমঝোতা চুক্তি উপেক্ষা করে সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ করছে ভারত। তবে বিজিবি ও সাধারণ মানুষের প্রতিরোধের মুখে আপাতত বিএসএফ এর কার্যক্রম বন্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ভারত অবৈধ কিছু করলে বাংলাদেশ যে কোনো উপায়ে প্রতিরোধ করবে। পর্যালোচনা করে দেশটির সাথে সীমান্ত নিয়ে বিদ্যমান যে কোনো অসম চুক্তি বাতিল করা হবে। বাংলাদেশ ঘিরে ভারতের সীমান্ত ৪,১৫৬ কিলোমিটার। নিরাপত্তার অজুহাতে এর মধ্যে ১৬০টি স্থানে ৩,২৭১ কিলোমিটার কাঁটাতারের বেড়া দিয়েছে দেশটি। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভারত হঠাৎ করে বাকি ৮৮৫ কিলোমিটারও বেড়া নির্মাণের কাজ শুরু করেছে। এক্ষেত্রে মানেনি কূটনৈতিক শিষ্টাচার, জানায়নি বাংলাদেশকে, লঙ্ঘন করেছে দুই দেশের সীমান্ত নিয়ে সমঝোতা চুক্তিও। ১৫০ গজের ভিতরে কেউ কোনো প্রতিরক্ষা সামর্থ্য মানে ডিফেন্স পোটেনশিয়ালিটি আছে এই সব জিনিস কেউ করতে পারবে না। শূন্য লাইনের থেকে ১৫০ গজের ভিতরে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে একে অপরের থেকে সম্মতি নিতে হবে। কোনো সম্মতি ছাড়া তারা এই কাজটা করতে পারবে না। বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে সচিবালয়ে সেনা, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, ফেনী ও কুষ্টিয়ার কয়েক স্থানে অবৈধভাবে কাঁটাতারের বেড়া দিচ্ছিল ভারত। তবে বিজিবি ও সীমান্তের জনগণের কঠোর প্রতিরোধের মুখে পিছু হটেছে বিএসএফ। বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি? কি কই মানছে নিতে বন্ধ করে দিছে? এখন হলো কি, তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে ওই সমস্যা সমাধান করব। উপদেষ্টার অভিযোগ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সীমান্ত নিয়ে ভারতের সাথে কিছু অসম চুক্তি হয়েছে। এসব চুক্তি পর্যালোচনা করবে বাংলাদেশ। অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যে অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি বিজিবি ও বিএসএফ এর উচ্চ পর্যায়ের বৈঠক হবে। সেখানে সীমান্ত সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একটা ভিজিট আছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিনা তদন্তে যদি তালিকাভুক্ত দোষীদেরই অপরাধী সাব্যস্ত করা হয়, তাহলে পূর্ণ তদন্তের দরকার কি? এমন প্রশ্ন তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। সকালে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন থেকে শেখ হাসিনা সহ দোষীদের বিচারের দাবি করেন তিনি। এদিন পিলখানা ট্র্যাজেডির বিচার সহ ৩ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও লিফলেট বিতরণ করে বিডিআর কল্যাণ পরিষদ।
বিডিআর বিদ্রোহের প্রায় 16 বছর হতে চলেছে, কিন্তু এখনো অনেকে বিনা দোষে জেল খাটছেন। কেউ বা আবার বিনা দোষে হারিয়েছেন চাকরি আর সহায় সম্বল। 5 আগস্ট সরকার পতনের পর রাজপথে আবারও সোচ্চার তৎকালীন বিডিআর পরিবারের সদস্যরা। তাদের সাথে ঘটে যাওয়া অন্যায় প্রতিবাদে 3 দফা দাবিতে সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। তাদের সাথে যোগ দেয় শিক্ষার্থীরা। সকালে রাজু ভাস্কর্যের সামনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা 3 দফা দাবি জানান। বলেন, পিলখানার হত্যাকাণ্ডের শিকার 57 জন সেনা অফিসার সহ 74 জন হত্যার নেপথ্যে অপরাধীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। যাদের সাজার মেয়াদ শেষ তাদের মুক্তির ব্যবস্থার তাগিদও দেওয়া হয়। 18টি স্পেশাল কোর্টের মাধ্যমে অন্যায়ভাবে চাকরিচ্যুতদের পুনরায় চাকরিতে পুনর্বহালের দাবিও ওঠে। তদন্ত কমিটি গঠন করে উচ্চ ক্ষমতা সম্পন্ন সঠিক ন্যায় বিচার করুন। অবিলম্বে তাদের মুক্তি যেমন দাবি করছি, তাদেরকে চাকরিতে পুনর্বহালেরও দাবি করছি। প্রত্যেকের ক্ষতিপূরণ দিতে হবে। একই সাথে যারা এখনো চাকরির মেয়াদ আছে তাদেরকে চাকরিতে পুনরায় বহাল করতে হবে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলেন, বিনা তদন্তে অপরাধী সাব্যস্ত করা হলে আর পুনঃতদন্তের প্রয়োজন কি? তিনি শেখ হাসিনা সহ এই ঘটনায় যুক্ত দোষীদের বিচারের দাবি করেন। গত 23শে ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একটি কমিশন গঠন করা হয়েছে, যার কার্যপরিধির 2-1 ধারা যুক্ত করে বলা হয়েছে, যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা দোষী থাকবে। তাহলে পুনর্তদন্ত করে কি লাভ? কোন প্রকার কোন বিদেশি এজেন্সি কিংবা দেশীয় দালাল এজেন্সিতে আমরা বিশ্বাস করি না। সরকারকে স্পষ্ট করতে হবে তাদের উপরে কি এই সমস্ত এজেন্সির কোনো চাপ আছে কিনা। পিলখানায় ট্র্যাজেডির বিচার সহ 3 দফা দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও লিফলেট বিতরণ করে বিডিআর কল্যাণ পরিষদ। লক্ষ্মীপুর, বাগেরহাট, নরসিংদী, ঝালকাঠি, সাতক্ষীরা সহ বিভিন্ন স্থানে হয় মানববন্ধন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘমেয়াদে জনগণের কাছে অনির্বাচিত সরকারের গুরুত্ব থাকে না, তাই অন্য কোনো ভাবনায় না গিয়ে এবছরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপি। ইইউ রাষ্ট্রদূতের সাথে বৈঠকে বিএনপির এমন অবস্থানের কথা তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী নির্বাচন, অর্থনীতি ও সংস্কারের রোডম্যাপ নিয়ে বৈঠকে আলোচনা হয়। বলেন, ক্ষমতায় গেলে দেশের স্বার্থে বর্তমান সরকারের নেওয়া অর্থনৈতিক সিদ্ধান্তের ধারাবাহিকতা ধরে রাখবে বিএনপি। একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব সেদিকে আমরা জোর দিয়েছি। বিনিয়োগকারীদের স্বাগত জানাই, কারণ এটা বাংলাদেশের সাথে আমাদের বিনিয়োগের প্রয়োজনীয়তা আছে এবং আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে বিনিয়োগকারীদের স্বার্থে যে সমস্ত পরিবর্তনের দরকার সেগুলো বিএনপি ইতিমধ্যে তার কর্মসূচিতে নিয়েছে এবং সেগুলো আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। জাতীয় ও স্থানীয় নির্বাচন একসাথে করা বাস্তবসম্মত নয়, এমনকি একই দিনে সব স্থানীয় নির্বাচনও সম্ভব নয়। তবে সরকার চাইলে সংসদ নির্বাচনের প্রস্তুতি দিয়ে স্থানীয় নির্বাচন করা যাবে। এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, এনআইডি সেবা ইসির কাছে রাখতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023 বাতিলে সরকারকে চিঠি দেবে কমিশন। রাজনৈতিক বিবেচনায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2010 রহিত করে 2023 সালে নতুন আইন পাশ করে আওয়ামী লীগ সরকার। জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া হলে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠবে, তাই এই আইনের বিরোধিতা করেছে হাবিবুল্লাহ কমিশনও। আওয়ামী লীগের করা জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন পর্যালোচনা, নির্বাচন সহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন ভবনে কমিশন সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ইসি আবুল ফজল সানাউল্লাহ জানান, সাংবিধানিকভাবে ভোটার তালিকা তৈরির ক্ষমতা ইসির। ভোটার তালিকা থেকেই জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। 2023-এর আইন ইসির সাংবিধানিক দায়িত্বের সাথে সাংঘর্ষিক। গত কমিশন থাকতেই সিদ্ধান্ত হয়েছিল যে এই আইনটি বাতিল করত পূর্ববর্তী
স্থিতাবস্থায় ফেরত নেওয়ার জন্য এরই ধারাবাহিকতায় অফিসিয়ালি কমিশনের সিদ্ধান্ত আকারে আমরা পত্রালাপ করার সিদ্ধান্ত নিয়েছি। যেটা বেসটা আমাদের নিজস্ব, এটা আমাদের নিজস্বই থাকতে হবে, তার কারণ নির্বাচন কমিশন প্রাইমারি ডাটার উপর নির্ভর করেই ভোটার তালিকা তৈরি করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় ও স্থানীয় নির্বাচন একদিনে করা বাস্তবসম্মত না। জাতীয় নির্বাচন কমিশনের মূল লক্ষ্য। নির্বাচনকে ব্যাহত করে এমন কিছু করা ঠিক হবে না। জাতীয় নির্বাচন করতে হলে তার আগে কিন্তু আমাদেরকে একটা রিঅ্যাকশন টাইম দিতে হবে। তখন এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে। তো এমত অবস্থায় আমি নিশ্চিত সকল পক্ষ এগুলো বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটা বাস্তবায়ন করব। তাতে যদি সরকার মনে করে কিছু নির্বাচন আগে করাবে, আমাদেরকে সেভাবে করতে হবে। তবে আমাদের অবস্থান হচ্ছে মূলত আমরা ওই জায়গাটাতে বলেছি যে সব নির্বাচন একসাথে করাটা সম্ভব নয়, আর সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার না হলেও এর রক্ষণাবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দীর্ঘসূত্রিতা ও জটিলতা এড়াতে চট্টগ্রাম অঞ্চলের ভোটার নিবন্ধনের বিশেষ ফর্ম সহজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিঙ্গা এবং বিদেশি নাগরিকদের ভোটার তালিকায় প্রতারণামূলকভাবে ঢুকে যাওয়ার প্রবণতা ঠেকাতে এই ব্যবস্থা করা হয়েছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। চীনে সংক্রমিত নতুন ভাইরাস HMP আক্রান্ত রোগী পাওয়া গেছে বাংলাদেশে। এক নারীর শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি সরকারি হাসপাতালের ICUতে চিকিৎসাধীন রয়েছেন। ওই নারীর দেহে অন্যান্য জটিলতা থাকায় ICUতে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। করোনা মহামারীর 5 বছর পর নতুন এই ব্যাধি ছড়িয়েছে চীনের বিভিন্ন স্থানে, যার মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা। তবে বিশেষজ্ঞরা বলছেন এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোনো কারণ নেই। জানান এটি নতুন কোনো ভাইরাস নয়। শরীরে অন্যান্য জটিলতা থাকলে ঝুঁকির মাত্রা কিছুটা বাড়াতে পারে। করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব। কারো কারো মতে দেশে আগেও HMPVর অস্তিত্ব ছিল, এখনও শিশু আর প্রবীণদের শরীরে মিলবে অস্তিত্ব। এই ভাইরাসটাও কিন্তু আসলে রেসপিরেটরি ইনফেকশনই করে, এবং এটাও তেমন মারাত্মক কোনো, মানে আমরা করোনা নিয়ে যেমন ভয় পেয়েছিলাম অথবা এইডস নিয়ে বা ডেঙ্গি নিয়ে যেমন আমাদের হয়তো ভয় থাকে, তার থেকে এটার এগেনস্টে ভয়টা আসলে অত মারাত্মক না। যখন এরকম পাবলিক প্লেসে যাব অথবা রাস্তাঘাটে ধুলো ইসেতে থাকবো, তখন হয়তো আমরা প্রিকশনারি মাস্ক পরতে পারি। আমরা রাজধানীর চাঙ্কারফুলে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণ ও 7 জন হত্যার ঘটনায় পুলিশের কনস্টেবল সুজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। 5 আগস্ট সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, চানখারপুল এলাকা রণক্ষেত্র। ছাত্র জনতার উপর পুলিশের এলোপাথাড়ি গুলি। এরই মধ্যে এক কনস্টেবল কখনো দাঁড়িয়ে কখনো বসে খুব কাছ থেকে গুলি করে আন্দোলনকারীদের। এই অবস্থা চলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরও। ওই ঘটনায় নিহত হয় 7 জন। এ প্রেক্ষিতে মামলা হয় শাহবাগ থানায়, যার এজাহারভুক্ত আসামি সেই কনস্টেবল সুজন হোসেন। গেল 1 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সুজনকে গ্রেফতার দেখাতে আবেদন করে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে 12 জানুয়ারি হাজিরের নির্দেশ দেন। রোববার সকাল 9:30টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সুজনকে। শুনানিকালে ট্রাইব্যুনালে সুজনের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত তুলে ধরেন প্রসিকিউশন টিম। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ওই দিনের ঘটনার ফুটেজ দেখে আরও কয়েকজন পুলিশ সদস্যকে চিহ্নিত করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল মিটিং করছিলেন, তাদের বিরুদ্ধে উৎফুল্ল অবস্থায় গুলি করছিলেন, এবং খুব ঠান্ডা মাথায় গুলি করার পর তিনি আবার খুব আরাম আয়েশ করে মাথায় হাত দিয়ে খুব একটা ভাবভঙ্গি নিয়ে আবার গুলি করেছেন, এবং 7 জন মারা গেছেন। না, 7 জনকে হত্যা করেছেন, এবং তার যে গেস্টার পোস্টার ছিল তাতে দেখা যাচ্ছে মনে হচ্ছে তিনি এটাকে পার্সোনালি নিয়েছেন। একইভাবে যারা জুলাই 24-এর আন্দোলনে মানুষ হত্যা করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রসিকিউটররা। আমাদের ইনভেস্টিগেশন অনগোয়িং। যে সমস্ত এই ব্যক্তি এই অপরাধের সাথে সংশ্লিষ্ট, তারা পুলিশের লোক হতে পারে, পাবলিক হতে পারে, অন্য সংগঠনের হতে পারে, তাদের বিষয়ে তদন্তে যেই দিন আমাদের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে সেই দিনই তাদেরকে আমরা গ্রেপ্তারের আবেদন জানাবো।
সুজন সহ এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য 23 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। শিগগিরই আমরা আইডেন্টিফাই করার পরে আইও রিপোর্টের প্রেক্ষিতে আইও এই কাজটা চালাচ্ছেন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, একই সাথে আন্দোলন সংগ্রাম করলেও গতকালের হামলার ঘটনায় সমন্বয়ক রাফির ভূমিকা প্রশ্নবিদ্ধ। এমনকি আজকের এই মানববন্ধনে তিনি অনুপস্থিত। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা জুলাই বিপ্লবকে অন্তরে ধারণ করে না। হামলার ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানানো হয়। অতি সত্বর ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেও কেউ বিশেষ সুযোগ সুবিধা নেওয়ার জন্য এই কিশোর গ্যাংগুলোকে পুনর্বাসন করতে চাই, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিব। আমরা আন্দোলন এই ধরনের দুর্নীতিবাজি করার জন্য করি নাই, দান্দাবাজি করার জন্য আন্দোলন করিনি। স্বাধীন হয়েছি এই সব দান্দাবাজি বন্ধ করার জন্য। যারা এই নারী হ্যারাসমেন্টের সাথে জড়িত আছে তাদেরকে খুঁজে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। লিফলেট বিতরণকে কেন্দ্র করে পিরোজপুরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি মোতাবেক জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে দুপুরে লিফলেট বিতরণ ও জনসংযোগ শুরু করে দুই সংগঠনের কর্মীরা। লিফলেট বিতরণ শেষে দুই পক্ষই শহরের টাউন ক্লাব মাঠে জড়ো হয়ে আলোচনা সভা করে। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর আগে 7 উপজেলা থেকে আসা জাতীয় নাগরিক কমিটির কর্মীরা শহরে লিফলেট বিতরণ করে। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা পৃথকভাবে শহরে লিফলেট বিতরণ করেন। এই কর্মসূচি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। একজন মাদকাসক্ত ব্যক্তি একটা নাগরিক কমিটিতে থাকতে পারে না, তখন নাগরিক কমিটিকে বয়কট করে, নাগরিক কমিটি যা লোক সেই লোকদেরকে বয়কট করছে। তো আমরা চাই এই কমিটি আবার দিতে হবে, এই কমিটিকে আমরা বয়কট করছি। নাগরিক কমিটি পিরোজপুরে আছে, তারা হচ্ছে ছাত্রলীগের পুনর্বাসন করতেছে। আমরা এই পুনর্বাসন চাই না, আমরা চাই না ছাত্রলীগ পুনর্বাসন হোক এবং ফেসিবাদ বিরোধী আবার ফেসিবাদ জাগ্রত হবে। একত্রিত হয়েছি লিফলেট বিতরণ করবে এই জন্য। সদরের গুটি কয়েক 3-4 জন চাচ্ছে না এই কমিটিটা আসুক। আন্দোলনে যারা সামনের সারিতে ছিল তাদের বাদ দিয়ে মিরপুরের 7টি থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীদের একটি পক্ষ। দুপুরে মিরপুর 10 নম্বর গোল চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন পদ বঞ্চিতরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাকিবুল ইসলাম রনি নামের এক শিক্ষার্থী। এ সময় তিনি বলেন, মিরপুরের 7টি থানায় 2 দিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি দেওয়া হয়েছে সেখানে ছাত্রলীগের সক্রিয় কর্মীর নাম রয়েছে, অথচ যারা রাজপথে আন্দোলন করে গুলিবিদ্ধ হয়েছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে রূপায়ণ টাওয়ারের অফিসে কথা বলতে গেলে তাদের উপর হামলা হয় বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। রাস্তাঘাট গলি গলি যেখানে যান সবাই কাছ থেকে জিজ্ঞাসা করুন কারা কাজ করছে। তারা করে না এমন না, সবাই করছে, কিন্তু কমিটি একপাক্ষিক কেন হবে? 71-ও দেখেছি প্রকৃত যোদ্ধারা অবহেলিত হয়েছে, এরশাদের আমলেও প্রকৃত যোদ্ধাদের বঞ্চিত করা হয়েছে। সেম 24-এ এসেও যে এই দৃশ্য আমাদের দেখতে হবে কোনোদিন আমরা কল্পনা করি নাই। আমরা রক্ত দিয়েছি, গুলি খেয়েছি, তারপর এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে। তারপর কেন এই হামলা জানতে চাই। অফিসে এসে কথা বলা, প্রশ্ন করাটাও কি অপরাধ আমরা জানতে চাই। অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করেনি, করবেও না, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সবার আগে গণমাধ্যমকে স্বাধীন করতে হবে। দুপুরে রাজধানীর একটি হোটেলে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব জানান তিনি। বাংলাদেশে 215টি গ্রিন ফ্যাক্টরি কি সত্যিই আন্তর্জাতিক মানদণ্ডে নির্মিত কিনা এ বিষয়ে প্রশ্ন তোলেন প্রেস সচিব। অনুষ্ঠানে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের লোগো উন্মোচন করা হয়। এই ফোরামের মাধ্যমে সাংবাদিক এবং উন্নয়ন কর্মীদের মধ্যে সংযোগ স্থাপন করা হবে। এছাড়াও পেশাগত দক্ষতা উন্নয়নে সাংবাদিকের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। একটি তথ্য ভান্ডার করার কথাও জানানো হয় আয়োজনে। I can tell you from my, on behalf of my government, everyone has the right. We are saying, and time and again, over the last 5 months, that this is the best time to ask questions. This is the best time to hold powerful people to account.
to hold the powerful lobby to account. সীমান্ত স্কয়ারে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে 50 ভরি স্বর্ণসহ 3 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। সকালে মিডিয়া ব্রিফিং সেন্টারে এই তথ্য নিশ্চিত করে ডিবি পুলিশ। জানায় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের দোকান থেকে চুরি হয় 159 ভরি স্বর্ণ। এই ঘটনায় সংঘবদ্ধ চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চুরির পর মার্কেটের বাইরে জুয়েলারির দোকানে এসব বিক্রিও করা হয়। রাজধানীর সীমান্ত স্কয়ার শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের দোকানে চুরির ফুটেজ এটি। শুক্রবার জুম্মার নামাজের সময় বন্ধ ছিল শোরুম। সে সময় শোরুমের তালা কেটে 159 ভরি স্বর্ণালঙ্কার চুরি করা হয়, যার আনুমানিক মূল্য 2.5 কোটি টাকা। 8 মিনিটের এই ভিডিও পর্যালোচনা করে দুজনকে শনাক্ত করে ডিবি পুলিশ। পরে 9 থেকে 12 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে চালায় অভিযান। কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে একজনকে, পরে আরও দুজনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। একজন একটি চাদর দিয়ে শেড তৈরি করে, চাদর নাড়াচাড়া করতে থাকে। চাদরের আড়ালে অপর একজন দ্রুত তালা কেটে শাটার কেটে ভিতরে প্রবেশ করে। তৃতীয় যে ব্যক্তি শোরুমের ভিতরে প্রবেশ করে তিনি আনলকড ডিসপ্লে হতে স্বর্ণালঙ্কার বের করে একটি হ্যাভারসেক ব্যাগে ভর্তি করে দ্রুত পালিয়ে যায়। তাদের হেফাজত থেকে চুরি হওয়া 50 ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। পুলিশের ধারণা চুরির ঘটনায় 8 থেকে 9 জন জড়িত। তদন্তের এই পর্যায়ে আমরা আপাতত যে চক্রটি পেয়েছি এরা আসলে অভ্যাসগতভাবেই চুরির সাথে সম্পৃক্ততা আছে, যে একজনের বিরুদ্ধে 13টি মামলা, আরেকজনের বিরুদ্ধে 9টি মামলা আছে। অর্থাৎ এরা বিভিন্ন স্থানে সোনার দোকান চুরি এবং মোবাইলের দোকান চুরির ঘটনায় ইতোপূর্বে জেলে গিয়েছে, ধরা পড়েছে, গ্রেপ্তার হয়েছে। এ ধরনের তথ্য প্রাথমিকভাবে বেরিয়ে এসেছে। ডিবি পুলিশ আরও জানায় জানুয়ারি থেকে এখন পর্যন্ত 374 জন ছিনতাইকারীকে তারা গ্রেপ্তার করেছে। শনাক্ত করে আমরা তাদেরকে আইনের আওতায় আনতে পারব। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের 2 ব্যবসায়ীর উপর হামলা হয় শীর্ষ সন্ত্রাসী ইমনের নির্দেশে, এমন দাবি করেছেন ভুক্তভোগী 2 ব্যবসায়ী। 12টি সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায় 18 থেকে 20 জন হামলাকারী 1 ঘন্টা আগে থেকেই ওত পেতেছিল। একদল কুপিয়েছে, আরেক দল ছিল সহায়তায়। এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাকিল হাসানের রিপোর্টে জানব বিস্তারিত। শুক্রবার সন্ধ্যা থেকে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে কয়েকজন যুবকের আনাগোনা। চেহারা, পোশাক মনে রাখলে এদের দেখা মিলবে আবারও। ওত পেতে থাকা যুবকরা 10:30 নাগাদ পাশের ভবনের ফুটপাথে শেষবারের বৈঠক করে। 10:29 একটা বাইক এসে থামে সড়কে। 10:40 চারপাশ থেকে 18-20 জন মাল্টিপ্ল্যানের পাশের গলিতে চলে আসে, যেখানে ছিলেন ব্যবসায়ী এহতেশামুল হক। গলি থেকে মূল সড়কে এনে মারধর করতে থাকে তাকে। এর মধ্যে 4 জন চাপাতে দিয়ে কোপাতে থাকে তাকে। এই সময়ে মার্কেট থেকে গাড়িতে বের হচ্ছিলেন আরেক ব্যবসায়ী ওয়াহিদুল হাসান। তার গাড়িতে হামলা করে যুবকরা। এ সময় এগিয়ে এসে ওয়াহিদকে ভেতরে নিয়ে যান ভবনের নিরাপত্তারক্ষীরা। তাদের একজন রাজু আহমেদ বলছিলেন সে রাতের ঘটনা। গাড়ি ব্যাকে আসে, তখন একটা সন্ত্রাসী আসে স্যারের গাড়ির উপর চাপড় দিয়ে কোপায়। চাপড় কোপায় দৌড়া পালা চলে যায়। এখানে একজন আছে, আমি বাইরে দেখছি 10-15 জন। এহতেশামকে কুপিয়ে যুবকরা যে যার মতো চলে যায়। সাদা পাঞ্জাবি পরা যুবককে দেখা গিয়েছিল শুরুতে। সে হেঁটে চলে যায় রাস্তা ধরে। সড়কে বাইকে অপেক্ষা করছিল যে যুবক। মূল হামলাকারী এলে তাকে নিয়ে পালায় সে। 2 ব্যবসায়ীকে হামলার পর কয়েকজন সড়ক পার হয়ে ওপারে এবং কয়েকজন এই ফুটপাত ধরে নির্বিঘ্নে হেঁটে চলে যান। এই মার্কেটের সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। হামলাকারীর প্রত্যেকের মুখ ছিল ঢাকা। তখনও সড়কে পড়েছিলেন রক্তাক্ত এহতেশাম। নিরাপত্তারক্ষী আর আশেপাশের দোকানের কয়েকজন এসে তাকে অটোরিকশায় করে নিয়ে যান পাশের একটি হাসপাতালে। সেখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি। রক্তাক্ত অবস্থায় 4-5টা কোপের দাগ দেখতে পাইলাম। এখন আমার সহযোগীদের নিয়ে আমি তাকে হাসপাতাল নিয়ে গেলাম পপুলারে। কেন এই হামলা আর কারাই বা করলো তাও স্পষ্ট করেছেন ভুক্তভোগীরা। আমি যে রিক্সা উঠতে নিব এমন সময় 4 দিক থেকে 15 থেকে 20 জন আমাকে ঘিরে ধরে এলোপাতারি কোপাতে থাকে। ক্রিকেট কমিটির অভ্যন্তরীণ কোন দলের কারণে না, কিন্তু চাঁদাবাজির ব্যাপারটা এই দীর্ঘদিন ধরে এলিফ্যান্ট রোডে চলে আসতেছিল। আমরাও এই চাঁদাবাজির বিপক্ষে ছিলাম আর কি। 2-1 তো চিনেছি। এসবের মূল হোতা আসলে কি করে? এটার সাথে মূল হিতা হইল শীর্ষ সদস্য ইমন।
ওর চাঁদাবাজি এলাকার ভিতরে নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, ধানমন্ডি চাঁদাবাজিতে সে সয়লাভ করে ফেলছে। ব্যবসায়ীদের সঙ্গে দেখা করে উপদেষ্টা আসিফ মাহমুদ অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন। আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহকারে যদি কোনো অভিযোগ থাকে সেটা আমাদেরকে জানাবেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা যথাযথ ব্যবস্থা নিব। দ্রুততার সহিত বাকি যে এজাহারভুক্ত আসামিগুলো আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করব। পুরো ঘটনাটা ইনশাল্লাহ দ্রুততার সহিত উদ্ঘাটন করার চেষ্টা করছি। ব্যবসায়ীদের দাবি চাঁদাবাজি বন্ধ করে তাদের নিরাপত্তা দিতে হবে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। নীলফামারীতে সোনালী ব্যাংকের একটি শাখার নৈশ প্রহরীকে বেঁধে রেখে ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত 2:30টার দিকে নীলফামারীর সৈয়দপুর সড়কের কাজিরহাট বাজারে সোনালী ব্যাংকের উপশাখায় আগুন দেওয়া হয়। পুলিশের জরুরি সেবা 999-এ কল দেওয়ার পর আগুন নেভায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এই সময় নৈশ প্রহরী মাসুদ রানাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ব্যাংকের শাখা ব্যবস্থাপক জানায়, উপশাখা হওয়ায় টাকা ছিল না ব্যাংকে। ক্ষয়ক্ষতি হয়েছে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্রের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তেমন ক্ষয়ক্ষতি হয় নাই, অক্ষত অবস্থায় রয়েছে এবং আমাদের এখানে কিছু প্রয়োজনীয় চিঠিপত্র পুড়ে গেছে এবং অন্যান্য ডকুমেন্টগুলো অক্ষত অবস্থায় রয়েছে এবং আমরা এখানে কোনো টাকা পয়সা সংরক্ষণ করি না। আমরা এটা উপশাখা হওয়ার কারণে আমরা সকালবেলা নীলফামারী শাখা থেকে মাইক্রোযোগে টাকা নিয়ে আসি, দৈনিক লেনদেনের প্রয়োজনীয় টাকা নিয়ে আসি। বিগত 15 বছরে সশস্ত্র বাহিনী থেকে চাকরি হারানোদের পক্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছে প্রতিনিধি দল। দুপুরে 7 সদস্যের প্রতিনিধি দল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আশরাফ উদ্দিনের সাথে দেখা করে এই স্মারকলিপি জমা দেয়। বেরিয়ে এসে প্রতিনিধি দলের সদস্যরা জানান, বিগত সরকারের আমলে শুধু অফিসার লেভেলেই বিভিন্ন কারণে চাকরি হারিয়েছেন কমপক্ষে 500 জন, আর সৈনিক পর্যায়ে তা 1000-এরও বেশি। বলেন, রাজনৈতিক কারণ সহ ঠুনকো ইস্যুতে চাকরি থেকে বাদ দেওয়া হয় তাদের। বিষয়গুলো সমাধানের জন্য জাতীয় পর্যায়ের কমিশন গঠনের দাবি জানান তারা। 5 আগস্টের পর থেকে চাকরি ফেরত সহ 3 দফা দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করছেন চাকরিচ্যুতরা। সশস্ত্র বাহিনীর যে সদস্যরা চাকরি হারিয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে, এটা অতীতে কখনো হয় নাই এইভাবে নিষ্ঠুরভাবে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা 5 আগস্টের পর থেকে বিষয়টা নিয়ে সোচ্চার ছিলাম। 43 দিন আমি লেফটেন্যান্ট কর্নেল মাটিতে শুয়েছিলাম, হ্যান্ডকাপ লাগানো, চোখ বাঁধা। এখন সেই সেনাপ্রধান জেনারেল মবিনের বিচার কি সেনাবাহিনী প্রদান করতে পারবেন? গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার ও বাংলাদেশ প্রসঙ্গে ভারতের অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে জাতীয় মুক্তি কাউন্সিল। দ্রুতই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের জোর দাবি জানানো হয়। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় ভারতের সাথে যেসব অসম চুক্তি রয়েছে সেগুলোকে দ্রুতই জনগণের সামনে এনে সেসব বাতিলের দাবি জানান তারা। একই সাথে সীমান্ত হত্যা বন্ধেরও জোর দাবি জানানো হয়। বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী সকল নীতি পরিহারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিও আহ্বান জানানো হয়। বিডিআর হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারেরও দাবি তোলা হয়। বক্তারা বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে তা প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর ও শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন নিশ্চিতের দাবিতে অনশন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে 9টা থেকে শহীদ মিনার প্রাঙ্গণে এই অনশন শুরু করেন তারা। শিক্ষার্থীরা বলেন, আবাসন সংকট নিরসনের দাবি অনেক পুরনো হলেও এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বিশ্ববিদ্যালয়ের বয়স প্রায় 2 দশক হলেও আবাসন সমস্যা দূর হয়নি। অনশন থেকে মূলত 3 দফা দাবি উত্থাপন করা হয়। এদিকে সকালে এক সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম জানান, কাজ সেনাবাহিনীতে দিতে সব উপায়ে চেষ্টা চলছে। বাংলাদেশকে এশিয়ার বিতরণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নরওয়ের রাষ্ট্রদূত হাকন আর্ডাল্ট গুলব্র্যান্ডসেনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি। এ সময় নরওয়ের পণ্য এশিয়ায় বিতরণের জন্য বাংলাদেশকে একটি কেন্দ্র হিসেবে ব্যবহার করার পরামর্শ দেন ডক্টর ইউনূস। বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগাতে নরওয়েকে বিনিয়োগের আহ্বানও জানান তিনি। সাক্ষাৎকালে নরওয়ের রাষ্ট্রদূত গুলব্র্যান্ডসেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের একটি চিঠি প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের দৃঢ় সমর্থনের কথা বলা হয়েছে বলে জানা গেছে। প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে জানান, সরকার বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনকে এ যাবৎকালের সেরা ও ঐতিহাসিক করার পরিকল্পনা করছে। ক্ষমতার পালাবদলের নতুন প্রেক্ষাপটে জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্য নিয়ে
ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী বইমেলা। বিগত বছরের মতো এবারের মেলাও বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এর মধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতি। তবে এবার বইমেলার স্টল এবং প্যাভিলিয়ন বরাদ্দ নিয়ে প্রকাশকদের মধ্যে রয়েছে পারস্পরিক মতভেদ। প্যাভিলিয়ন বরাদ্দ পাচ্ছে না 1 ডজনেরও বেশি প্রকাশনা প্রতিষ্ঠান, আবার ছোট হয়েছে অনেক প্যাভিলিয়নের দৈর্ঘ্য। এ বিষয়ে বইমেলার সদস্য সচিব জানান, ক্ষোভ থাকলেও পরিবর্তিত পরিস্থিতির কারণে অনেক সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে যেন একটি সুন্দর বইমেলা অনুষ্ঠিত হতে পারে। যদিও প্রতিবাদ জানিয়ে এরই মধ্যে প্রকাশকদের একটি দল সদস্য সচিব বরাবর স্মারকলিপি জমা দিয়েছে। যাতে একটা সুষ্ঠু বইমেলা হয়, সবাই যাতে অংশগ্রহণ করতে পারে এবং মানুষের মধ্যে যে স্পর্শকাতরতা সেটাও যাতে মিনিমাইজ হয়, সেটা কিন্তু বাংলা একাডেমিকে বিবেচনা রাখতে হচ্ছে। এই বইমেলার পেছনে 52 শহীদদের যে চেতনা সেটা কিন্তু যুক্ত হয়ে আছে। এটা নিছক একটা বই বেচা কেনার জায়গা না, এটা কালচারাল হাব। নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই থেকে বিতর্কিত ও রাষ্ট্রদ্রোহী আদিবাসী শব্দ বাদ দেওয়ার দাবি জানিয়েছে স্টুডেন্ট ফর সভারেন্টি। বিতর্কিত শব্দ যুক্ত করার সাথে যারা জড়িত তাদের শাস্তিও দাবি করে সংগঠনটি। পাঠ্য বই থেকে আদিবাসী শব্দ প্রত্যাহারের দাবিতে সকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির সামনে বিক্ষোভ করে স্টুডেন্টস ফর সভারেন্টি। সংগঠনের নেতারা বলেন, সংবিধান সহ আদিবাসী শব্দের উল্লেখ নেই, এমনকি 1997 সালের শান্তি চুক্তিতে আদিবাসী শব্দ নেই। সবখানে পাহাড়িদের পরিচয় উপজাতি অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী, কিন্তু এনসিটিবিতে ঘাপটি মেরে থাকা একটি চক্র পাঠ্য বইয়ে ইচ্ছাকৃতভাবে আদিবাসী শব্দের ব্যবহার করেছে। এর মাধ্যমে পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘাত লাগানোর উদ্দেশ্যেই এটি করা হয়েছে বলে মন্তব্য করেন তারা। বাংলাদেশ সরকারের অনেক প্রজ্ঞাপন রয়েছে, যেখানে বলা হয়েছে পাহাড়ের যেসব উপজাতি কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদেরকে উপজাতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে সম্বোধন করতে হবে, আদিবাসী নয়, কারণ বাংলাদেশে কোনো আদিবাসী নয়। রাজধানীর ড্যামরার ডগাইর এলাকার একটি ফ্ল্যাট বাসায় বিদেশি পাখির খামারে চুরির ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতের দিকে খামারের দরজার তালা ভেঙে ম্যাকাও পাখি, কাকাতুয়া পাখি সহ বিভিন্ন জাতের পাখি চুরি হয়। চুরি যাওয়া পাখিগুলোর আনুমানিক মূল্য 16 লক্ষ টাকা। চুরির ঘটনায় ড্যামরা থানায় অভিযোগ দায়ের করেছে খামার মালিক রাহাত খান। তিনি জানান, বাসা খালি থাকায় পাখির খামারের অধিকাংশ দামি পাখিগুলো চুরি করে নিয়ে যায়। চোরচক্র খামারে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে চুরির কাজ শেষ করে। ড্যামরা থানা পুলিশ চোর শনাক্তে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা পাখির খামার করেন বা বিদেশি পাখি ক্রয় বিক্রয় করেন এমন চক্রই এই চুরির সাথে জড়িত। আমার খামারে ম্যাকাও, কাকাতুয়া, গ্রে প্যারট, অ্যামাজন, কোনো রিংনেক আরও অনেক ধরনের পাখি ছিল। সেইখান থেকে বৃহৎ কিছু পাখি, বড় আকারের যে পাখিগুলো ছিল এক্সপেন্সিভ, সেই পাখিগুলো তারা নিয়ে আমার বাসার ছাদ দিয়ে চলে যায়। হাতিয়া ডিবেটিং সোসাইটির আয়োজনে নোয়াখালীর হাতিয়ায় 3 দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত প্রতিযোগিতা। শুরুতে অনুষ্ঠিত 5ম আন্তঃস্কুল বিতর্কে চ্যাম্পিয়ন হয় আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়। বিজিত দল জাহাজমারা উচ্চ বিদ্যালয়। এরপরই দ্বিতীয় আন্তঃ কলেজ বিতর্কে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয় হাতিয়া দ্বীপ সরকারি কলেজ। রানার আপ হাতিয়া ডিগ্রি কলেজ। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহকারী ভূমি কমিশনার মং এসান। নাজমুল শান্তকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। নেই সাকিব আল হাসান, জায়গা হয়নি লিটন কুমার দাসের। স্কোয়াডে 4 পেসার তাসকিন, রানা, সাকিব, মুস্তাফিজের সঙ্গে আছেন 3 স্পিনার রিশাদ, নাসুম ও মিরাজ। লিটন বাদ পড়ায় দলে জায়গা হয়েছে পারভেজ ইমনের। বাকি 8 জন ব্যাটার জাকের আলী অনিক, হৃদয়, তানজিদ তামিম, সৌম্য আলোচনায় থাকলেও 5 পেসার না খেলানোয় সুযোগ পাচ্ছেন না হাসান মাহমুদ, শরীফুল ইসলামরা। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেন, লিটন দাসের উপর সাদা বলে ভরসা না পাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়নি লিটন দাসকে। এছাড়া বোলিং নিষিদ্ধ হওয়ায় সাকিবকে শুধু ব্যাটার হিসেবে দলে বিবেচনা করেনি বোর্ড। সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। ক্রিজ অকুপাই করতে পারছে না, প্রেশার চলে আসছে
স্ট্রাইক রেট নিয়ে তার পার্টনারের উপর, নাম্বার 3 ইজ গেটিং এক্সপোজড। তো সেই সমস্ত কারণে আমরা তাকে তারপরও অনেক আস্থায় রেখেছিলাম, অনেকগুলো ম্যাচই তাকে আমরা হোয়াইট বল ক্রিকেটে সুযোগ দিয়েছি।